কোপায় কানাডার বিপক্ষে প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন। Вот он, финальный свисток. Міне жеңімпаздар финалға шыққан. Тағы да бір жарқын ойынымен бізді тәнті етеді। শুধু কাগজে কলমে নিষিদ্ধ দেশের 11টি খামারে ব্রাহ্মা গরু পালন। আমলা মন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। কোটা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে সারা দেশে বাংলা ব্লকেজ। আপিল বিভাগে 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি আজ। পুলিশের চাকরি যেন আলাউদ্দিনের চেরাগ। ক্ষমতা খাতে 40 কোটি টাকার সম্পদ গড়েছেন সিলেট ডিবির পরিদর্শক জিয়ার অতিষ্ঠ স্থানীয়রা। এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। লেবার সরকারের নতুন সিটি মন্ত্রী তদারকি করবেন আর্থিক সেবা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। সাদিক এগ্রোর মাত্র 6টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু জব্দ করেছে দুদক। তবে দেশে ব্রাহ্মার সংখ্যা এখন অগণিত। দেশ টিভির হাতে আসা তথ্য আর অনুসন্ধান বলছে বর্তমানে 11টি ফার্মে রয়েছে অসংখ্য নিষিদ্ধ ব্রাহ্মা গরু, যা সরকারি আমলা ও প্রতিমন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে বিতর্কিত সাদিক এগ্রো মালিক ইমরান। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। ব্রাহ্মা জাতের গরু যে নিষিদ্ধ তা প্রকাশ্যে আসায় সম্প্রতি 6টি গরু জব্দ ও আমদানি প্রক্রিয়া অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে দেশ টিভির হাতে আসা এক তালিকা বলছে দেশের 11টি ফার্মে শুধু নিষিদ্ধ ব্রাহ্মাই আছে প্রায় 2 শতাধিক। এ তালিকা বলছে শুধু সাদিক এগ্রো নয়, সারা দেশে এখন ছড়িয়ে রয়েছে ব্রাহ্মা গরু। তালিকা ধরে অনুসন্ধানে দেশ টিভি টিম। অধিকাংশ ফার্মে ঢুকতে গেলেই পড়তে হয় তোপের মুখে। আমার কথাটা শোনেন, আমার সার্ভেন্টটা বাঁচান। না না, আপনি আপনার সাথে বাইরে কথা বলছেন কেন সেটা বলেন। আপনি বাইরে যান, আপনি আপনার সাথে কথা বলছেন। তবে থেমে যায়নি আমরা। অনলাইনে নিজেদের প্রচারণার ছবি আর ভিডিও বলছে তালিকার শীর্ষে থাকা ব্রাউনিস র্যাঞ্চ যেন নিষিদ্ধ ব্রাহ্মা গরুর মাফিয়া। তালিকায় 80টি ব্রাহ্মা থাকার কথা থাকলেও এক ভিডিওতে দেখা যায় শত শত ব্রাহ্মা রয়েছে ফার্মটিতে। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে প্রতিষ্ঠানটির মালিক এখলাস আহমেদ নামের এ ব্যক্তি। গাজীপুরের মোহাম্মদ এগ্রোতেও মেলে 20 থেকে 30টি নিষিদ্ধ ব্রাহ্মা গরুর সন্ধান। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান, এগ্রোটির মালিক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আমাদের মালিক হচ্ছে এমপি জাহিদ আহসান রাসেল। মানে কিছু আছে ঘরের বাচ্চা, আবার কিছু আছে হচ্ছে মানে 2 বছর 1.5 বছর এরকম। দেশ টিভির হাতে আসা ছবি বলছে সাবেক এ প্রতিমন্ত্রীকেও ব্রাহ্মার খামার করে দিয়েছেন সাদিক এগ্রো মালিক ইমরান। এছাড়াও তালিকার সবগুলো ফার্মেই মেলে নিষিদ্ধ ব্রাহ্মার। অনেক খামারে আছে ব্রাহ্মা ও অন্য জাতের শঙ্কর গরু, যা সরকারি প্রকল্প ও প্রান্তিক কৃষকদের থেকে সংগ্রহ করেছেন বলে দাবি তাদের। যে আমাদের বাংলাদেশ সরকার একটা ব্রাহ্মা নিয়ে একটা পাইলট প্রজেক্ট কাজ করেছিল, সেই কাজের বিনিময়ে যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে 30টার মতো আমাদের জেলা উপজেলায় এই গরুগুলোকে দেওয়া হয়েছিল, এই ব্রিডটা নিয়ে কাজ করা হয়েছিল। তো যখন ওই ব্রিডটা এই প্রকল্পটা শেষ হয়, তারপরে অনুমোদন হলো, মানে তারা যারা প্রান্তিক খামারিরা ছিলেন তারা যখন এই বাচ্চাগুলো তাদের ওখান থেকে বড় হয়, সেই বড় বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা ফার্মার হিসাবে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। এরপরও প্রাণী সম্পদ অধিদপ্তরের বক্তব্য, নিষিদ্ধ ব্রাহ্মা ঠেকাতে প্রাণপণ চেষ্টা তাদের। ব্রাহ্মার বীজ যাতে যত্র ছড়াই না পারে না, এই জন্য আমরা কিন্তু এটাকে উদ্বিগ্নতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা বাজেয়াপ্ত করে রাখছি, সেটা আমরা সতর্ক থাকি এবং আমরা আস্তে আস্তে ডিসকারেজ করছি। এখন কেউ আসে একজনের ওট পালে দেয়, আমরা যাই বিচার আসা শুরু করে দিব, ওরকম আমি ডিসকারেজ করি, এনকারেজ করি না। 2016 সালে এক নীতিমালা দিয়ে ব্রাহ্মা জাতটিকে আমদানি, উৎপাদন ও পালন নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়। আমদানি আর প্রজনন শুধু নিষিদ্ধ কাগজে কলমে। মন্ত্রী আমলা থেকে শুরু করে ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মা এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, যা দেশের দুগ্ধ উৎপাদনের লক্ষ্যমাত্রাকে হুমকিতে ফেলছে দিন দিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আজ সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল 10টায় জড়ো হবেন শিক্ষার্থীরা। সেখান থেকে শাহবাগ অবরোধ করবেন। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলো অবরোধ করবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়ক অবরোধের আহ্বান জানান। এদিকে কোটা ইস্যুতে আদালতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন দুই শিক্ষার্থী। আজ আপিল বিভাগে এই আবেদনের শুনানি হবে। আর কোটা ইস্যুতে আদালতে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে এক সভা শেষে তিনি বলেন, যেহেতু শিক্ষার্থীরা আদালতে গেছে তাই এখন আন্দোলন করা উচিত হবে না। মন্ত্রীর আশাবাদ, সব পক্ষের বক্তব্য শুনে আদালত ন্যায় বিচার করবে। জয় যাদবের রিপোর্ট। কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার আপিল বিভাগে এই আবেদনের শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা আজকে একটা সিএমপি ফাইল করেছি হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে। আমরা থার্ড পার্টি হিসেবে পিটিশনার হয়েছি। এখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। এদিকে দুপুরে সচিবালয়ে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রায় 2.5 ঘন্টার সভা শেষে আইনমন্ত্রী জানান, কোটার ক্ষেত্রে সরকারের কোনো বিষয় নেই, এটি এখন সর্বোচ্চ আদালতের বিষয়। অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন, এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আদালতের ব্যাপার আদালতে কথা বলতে হবে, রাস্তায় কথা বললে হবে না। এবং আমি দেখছি যে আজকে তারা একটা পদক্ষেপ নিয়েছেন আদালতে যাওয়ার জন্য। আমার বক্তব্য এখানেই শেষ, বাকি আদালত দেখবে। শিক্ষার্থীরা যখন আদালতে পক্ষভুক্ত হয়েছেন তখন রাজপথে আন্দোলন করা উচিত হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। এবং আমি আশা করব যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন উইথড্র করবেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম, যার প্রভাব পড়েছে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। মাজহুল ইসলামের প্রতিবেদন। আন্দোলনের নবম দিনেও স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। বন্ধ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। স্লোগান আর বিক্ষোভে নিজেদের দাবিদার যৌক্তিকতা তুলে ধরেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলনের দীর্ঘ সময় পরও সরকারের কোনো মহল শিক্ষকদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ জানান অনেকেই। যারা বেতনভোগী নয় তাদেরকে এই কোন একটা স্কিমের আওতায় আনা হবে, আমাদের কথা বলা হয়নি, সেটা করলেন কেউ। উনি বলেছিলেন শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হবে, সেটা করলেন না কেউ। তারপরে উনি যেটা বলেন শিক্ষক সম্পর্কে সেটা হবে না, যেটা করতে চান না সেটা হচ্ছে। দুঃখজনক, আজ খুব কষ্ট হয়, ইউনিভার্সিটির সবগুলো বন্ধ হয়েছে, কেউ আলোচনা করছে না। শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য নিয়েও কথা বলেন তারা। সেই কৃতি ছাত্র, কৃতি নেতা, আপনি অত্যন্ত মেধাবী একজন নেতা মানুষ, নির্দ্বিধায় আপনি ভুলটি স্বীকার করে ওই বোঝাবুঝির জায়গায়, ভুলের জায়গায় থেকে, মিস্টেক থেকে সংশোধন করে অবিলম্বে ওই আমাদের যে পেনশন ব্যবস্থা সেটি ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন। বরং শিক্ষকদের ডেকে কথা বলুন যে শিক্ষকদের জন্য আর কি করা যায়। সাধারণ শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে তারা, শঙ্কিত নিজেদের ভবিষ্যৎ নিয়েও। আমাদের সিনিয়র সিন্ডিকেটের মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেছেন ড্রাইভার আবেদ আলী সহ 7 আসামি। বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তি দেন তারা। আটক অপর 10 আসামি অভিযোগ অস্বীকার করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন। এদিকে 2 উপপরিচালক সহ 5 জনকে বরখাস্ত করেছে পিএসসি। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। বেসরকারি টেলিভিশনের কল্যাণে গেল 5 জুলাই ধরা পড়ে বিপিএসসির প্রশ্ন ফাঁস চক্র, যারা বিসিএস সহ পিএসসি নিয়ন্ত্রিত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল বিগত 1 যুগ ধরে। চক্রের গোমর ফাঁস হলে অজ্ঞাতনামা সহ প্রায় অর্ধশতাধিক লোকের নামে মামলা করে সিআইডি। এর মাঝে গ্রেপ্তার করা হয় সাবেক ড্রাইভার আবেদ আলী সহ মোট 17 জনকে। গ্রেপ্তারকৃত 17 জনের মধ্যে চক্রের মূল হোতা আবেদ আলীর ছেলে সিয়াম সহ এই অপরাধের সাথে জড়িত নানা মর্মে 10 জনের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি 7 জন আদালতে 164 ধারায় অপরাধের দায় নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন 164 ধারায় জবানবন্দি আইনসম্মত হয়নি। এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকা যদি একটা পত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমনে হয়? এই জন্যই একটা আমাদের নিরীহ আসামিগুলোকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করি। আসামিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, কিন্তু যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে 5 তারিখে, কাউকে 7 তারিখে, কিন্তু আমাদের ফরওয়ার্ডিং আছে যে 7 তারিখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয় নাই। এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে আসামিকে ছাড়িয়ে নিতে আসামি পক্ষ থেকে অনেক কথাই বলেছে দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পিএসসির বিধান অনুযায়ী এই মামলা করা হয়েছে এবং আসামি নিজেরাই অপরাধের দায় স্বীকারও করেছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই মামলাটি হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করলেও অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির কথা জানালেন পিএসসি চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। প্রশ্ন ফাঁসের এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়েও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। দাবি উঠেছে ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করে বিচার আওতায় আনার। আর টিআইবি বলছে বিচার না হওয়ায় অনিয়ম দুর্নীতি সব জায়গায় জেঁকে বসেছে। সরকারের উচিত অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা। মাজহুল ইসলামের বিশেষ রিপোর্ট। লাখো বেকারের আস্থার জায়গা পিএসসি। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর ক্ষোভ জানাতে থাকে চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ মিছিল করেন পিএসসির সামনে, দাবি জানান অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিলের। শিক্ষাবিদরা বলছেন প্রশ্ন ফাঁসে নাম আসায় সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি আস্থা কমবে তরুণ চাকরি প্রত্যাশীদের। তাই ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি করছেন তাদের খুঁজে বের করে চাকরিচ্যুত করার পাশাপাশি আইনের আওতায় আনার তাগিদও তাদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। দুর্নীতির মাধ্যমে কেউ যদি আমলাতন্ত্রে প্রবেশ করে থাকে তাহলে তার দুর্নীতিটা তার জন্য স্বাভাবিক ব্যাপার মনে হবে। আমাদের দেশে যে এখন সামাজিক ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা চলছে, অর্থনৈতিক যেসব কেলেঙ্কারির বিষয়গুলি সামনে চলে আসছে, আপনি অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমলাতন্ত্রে মানে মেধাহীন লোকজন যারা বিভিন্ন করাপশনের মাধ্যমে চাকরিতে গেছে তারাই হয়তো এইসব বিষয়গুলির সাথে জড়িত। আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন শুধু প্রশ্ন ফাঁসকারীদের বিচার করলেই হবে না, খুঁজে বের করতে হবে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও। যারা ওই অবৈধ পরীক্ষার মাধ্যমে বা ফাঁসকৃত প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে যেন জবাব দিতে নিশ্চিত করা হয়। তাহলে অন্তত পক্ষে যারা আন্দোলন করছেন তাদের প্রত্যাশাটা কিছুটা হলে পূরণ হবে।
এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, প্রশ্ন ফাঁসকারী এবং সেই প্রশ্ন যারা কিনেছেন উভয়ই সমান দোষী। তদন্তের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যারা জড়িত ডিরেক্ট তারা তো আসবে, পাশাপাশি তাদেরকে অন্যান্য জায়গায় যারা এটিকে বিস্তৃত করেছে, আমার ধারণা যে সেসব জায়গাগুলো তদন্তে চলে আসবে। গত এক যুগে পিএসসির অধীনে যত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেসব পরীক্ষা বাতিল এবং নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিও তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। শেয়ার বাজারে গতি ফিরতে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দাপট, কারসাজিতে যুক্ত একটি চক্র, বিএসইসিকে তদারকির আহ্বান। পুলিশের চাকরি যেন আলাউদ্দিনের চেরাগ হয়ে এসেছে সিলেট ডিবি পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান জিয়ার জীবনে। নিজ জেলা ময়মনসিংহে বানিয়েছেন আটতলা বাড়ি, নদীর জায়গায় দখল করেছেন মার্কেটও। ক্ষমতার দাপট খাটিয়ে বর্তমানে তিনি গড়েছেন প্রায় 30 থেকে 40 কোটি টাকা সম্পদ। তার ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ স্থানীয়রা। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় 2020 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয় 8তলা ভবন। বাড়িটি নির্মাণ করেন সিলেট ডিবি পুলিশে পরিদর্শক হিসেবে কর্মরত জিয়াউর রহমান। স্ত্রী ও নিজের নামে বাড়িটি করেছেন তিনি। জেলার ভালুকার বহুলি নিজ গ্রামে বাড়ি না করলেও স্থানীয়রা বলছেন কিনেছেন কৃষি জমি। পুলিশে চাকরি করায় জিয়ার ক্ষমতার রোষানলে পড়তে হয়েছে অনেককে। পুলিশ কর্মকর্তার এই বাসাটা 8তলা আর কি, যে তিনি এলাকার স্থানীয়। বগারা চৌরাস্তা ওনার প্রপার্টি আছে, নামে নামে ত্রিশাল ওনার বিশাল মার্কেট আছে, ময়মনসিংহ ওনার বিশাল মার্কেট আছে। উনি আজকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন? আমি আচ্ছা 15 বছর যাবত চাষ করে 30 জন মালিক আছে এই বিল্ডার, সবার কাছে দিতে আমি 30 সাল পর্যন্ত আমার চুক্তিনামা আছে, কিন্তু উনি এইটা আমাকে এই 30 সাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনি আগেই আমাকে বলতেছে যে বিল ছেড়ে দিতে হবে। বর্তমানে প্রভাবশালী আর এলাকা জুলুম অত্যাচার তো অনেক আগের থেকে করতেছে। স্থানীয়রা বলছেন জিয়াউর রহমান বিভিন্ন স্থানে জমি কেনার পাশাপাশি ত্রিশালে নদী দখল করে শ্বশুরের জায়গায় করেছেন মার্কেট। উনারই আর কি, উনি আসে যেহেতু আমরা তো জানি উনি নেয়, ওনারই অ্যাকাউন্টে চলে যায় আর কি। আমরা হেমারা দোয়ান আছেন দেখাবার দোয়ান দিছিলাম দুইটা আনিছিলাম আমি 20 লাখ টাকা বাজার নাম করলে চিনে, এটা তো তার শ্বশুরের জায়গা, তার জায়গার মধ্যে করছে, শ্বশুরের জায়গা করছে আর কি। তবে জিয়াউর রহমান বলছেন 1,40,00,000 টাকা লোন নিয়ে 8তলা বাড়ি এবং স্ত্রী ও তাদের ভাই বোন মিলে ত্রিশালের মার্কেট নির্মাণ করেছেন। এখানে আমার একটা কিছু নাই, আমাকে কোনো লেখাও দেয় না, এনে আমার কোনো সত্ত্ব নাই। 5 বোন 1 ভাই, কে কোন সময় যাবে বাড়ার জন্য, এজন্য একজনকে মনোনীত করে দিচ্ছে। তারাই নোটারি পাবলিকের মাধ্যমে মনোনীত করে দিচ্ছে। কারণ যেহেতু কোম্পানি ভাড়া আছে, তো কোম্পানিরা আপনার যে তারা ওইভাবে নিতে চায় না। 2020 সালের 6 জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হেফাজতে রিমান্ডের আসামি মারা গেলে সারা দেশে আলোচনায় আসেন তৎকালীন ওসি জিয়াউর রহমান জিয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে। বিস্তারিত ফার্নাস জুয়ের রিপোর্টে। এ জয় বাঙালির, এ জয় বাংলাদেশের। টানা 4 দফা হাউস অব কমন্সের এমপি হবার পর এবার বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনলেন বঙ্গবন্ধুর উত্তরাধিকার টিউলিপ সিদ্দিক। তাকে যুক্তরাজ্যের নতুন নগরমন্ত্রী হিসেবে বেছে নিল লেবার সরকার। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ব্রিটেনের নতুন সিটি মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতকে তদারকি করতে হবে টিউলিপকে। এর আগে গেল সোমবার নতুন চ্যান্সেলর রিচেল রিভস অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় পরিকল্পনা ঘোষণা করেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে নতুন এই পরিকল্পনায়। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে লেবার সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে 41 বছর বয়সী নতুন নগরমন্ত্রী টিউলিপকে। 5 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে
23,432 ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন টিউলিপ, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। পরে লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন টিউলিপ। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে হাতেখড়ি বঙ্গবন্ধুর এর রাজনৈতিক উত্তরাধিকারের। দেখছেন সংবাদ সকাল। শেয়ার বাজারে গতি ফিরতে না ফিরতেই শুরু হয়েছে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দাপট। এসব শেয়ার নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরেই কারসাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। আর বাজারে চাঙ্গা ভাব ধরে রাখতে বিএসইসিকে নিবিড় তদারকির আহ্বান জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দীর্ঘদিন পর পুনরায় চাঙ্গা হচ্ছে দেশের শেয়ার বাজার। সংশ্লিষ্টরা বলছেন ঈদের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে। সুযোগ বুঝে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন অনেকে। এ কারণে সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েকটি দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার নিয়ে শুরু হয়েছে কারসাজি। সোমবার পর্যন্ত টানা 4 কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দাম 46%, গোল্ডেনসন 16%, গ্লোবাল হেভি কেমিক্যালস 8%, মিরাকেল ইন্ডাস্ট্রিজ 21% এবং একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম 22% বেড়েছে। লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ভালো চোখে দেখছেন না বিনিয়োগকারীরা। বড় ধরনের দরপতন ঠেকাতে ফোর্স সেল বন্ধ এবং বাজারের উপর আস্থা ফেরানোর আহ্বানও জানান তারা। অনেক সময় বিক্রি করার চেষ্টা করে এবং করছে, কিছু শুনতে পারছি। এ ব্যাপারে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারকে আমরা অনেক সময় বলেছি যাতে এই ফোর্স সেল যাতে না করে। ফোর্স সেল করলে বিনিয়োগকারীর অনেক ক্ষতিগ্রস্ত হবে। উনি কিছু হাউস হয়তো বন্ধও করছিল, আর কিছু হাউস ফোর্স সেল করে টাকা বের করছে। 96 থেকে বাজার পতন, তারপর 2010, এর ভিতরে অনেকের নাম আসছে যে দুর্নীতি, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। আমরা আর কোনো বিনিয়োগকারীর কান্না বা আত্মহতি দেখতে চাই না। এটি আমাদের চাওয়া। এই সংশ্লিষ্ট বিএসসি চেয়ারম্যান হইতে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা ক্যাপিটাল মার্কেটে জড়িত সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা একটা সুস্থ পুঁজিবাজার চাই। শেয়ারের ফ্লোর প্রাইস বাজারের জন্য নেতিবাচক, তাই তা তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক দাবি করে কারসাজি বন্ধের দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের। শেয়ার বাজারে কারসাজি চক্রটা, এই কারসাজি চক্রের কারণে বাজারে অনেক ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা গিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়েই পড়ে। তো যেহেতু এই কারসাজি চক্র মাঝে মধ্যেই আপনার শেয়ার বাজারে তারা বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যারা এই কারসাজি চক্রের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা কমিশনের দায়িত্ব এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। জরিমানা সহ তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা বাজারের স্থায়ী কোনো ফ্লোর প্রাইস চাই না, আমরা চাই স্বাভাবিক এবং স্থিতিশীল বাজার। সেজন্য এই বাজারে সুশাসন দরকার। নিয়ন্ত্রক সংস্থার নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিনিয়োগকারীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। লর্ডস টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন জেমস অ্যান্ডারসন। বিদায়ী টেস্টে আবেগ আড়াল করে মাঠের পারফরমেন্সে মনোযোগ। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি পটুয়াখালী জেলেরা। তার উপর সাগরে মাছ আহরণে চলা 65 দিনের নিষেধাজ্ঞা তাদের বাড়িয়েছে ভোগান্তি। এতে সংসার চালাতে গিয়ে এনজিও থেকে অর্থ নিয়ে জেলেরা জর্জরিত হচ্ছেন ঋণে। তাদের অভিযোগ, এমন দুর্দিনেও তাদের দেয়া হয়নি সরকারি কোনো সহযোগিতা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। কারো ভেঙেছে নৌকা, কারো ছিঁড়েছে জাল, অনেকের আবার জলোচ্ছ্বাসে ভেসে গেছে জীবিকার শেষ সম্বলটুকুও।
কেউ মহাজন থেকে দাদন নিয়ে, আবার কেউ এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করেছেন। আশায় ছিলেন মাছ বিক্রির টাকায় কিস্তি শোধ করে আবারও সুদিন ফিরবে তাদের। এরই মধ্যে আবার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা ভোগাচ্ছে জেলেদের। ৬৫ দিনের অবরোধ দিয়েছে, অবরোধের চাউল দেওয়ার কথা ছিল, এখন আমরা এক জায়গায় চাউল পাই নাই। অবরোধে এখন পর্যন্ত কিছু পাই নাই। আর আমাগো অনেক কিস্তি মিস্তি আছে, গদিতে আমাগো দাদন নেওয়া, আমরা খেওয়া না পাইলে আমরা চলতে পারি না। ডাল বাইতে আইয়া আমার ক্ষয়ক্ষতি হয়, একদিকে দেয় অবরোধ আর একদিকে আবার ঘূর্ণিঝড় চলে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এবং মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞায় দেনায় জর্জরিত উপকূলীয় এসব জেলেদের অভিযোগ, এমন কঠিন সময় পার করলেও কোনো সরকারি সহায়তা পাননি তারা। আমাগো ব্যাপক ক্ষতি হয়েছে, জাল সরবরাহ নষ্ট হয়েছে, বোর্ডের নষ্ট হয়েছে, কিন্তু আমরা এই পর্যন্ত আসলেই কিছু পাইতেছি না। কিস্তি দিতে পারি না, মাছ ধরতে পারি না, আবার ২-৩টা ধর্ম প্রশাসনের মনে করেন জ্বালাইতে আছে, এখন টাকা দিয়েও আমরা ধরতে পারতেছি। তবে রিমালে জেলেদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের পুনর্বাসন বা তাদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্র অবশ্যই তারা চিন্তা করছে এবং সেই হিসেবে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। মৎস্য অধিদপ্তর আমাদের এই সময় আমাদের ৬৫ দিনের যে ভিজিএফটা আছে, আমরা এই ভিজিএফ বিতরণটা নিশ্চিত করব। সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশাবাদী স্থানীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটদেরই অনেকে। এ অবস্থায় তার বিকল্প হিসেবে বারবার সামনে আসছে কমলা হ্যারিসের নাম। তবে প্রশ্ন উঠেছে, তিনি প্রার্থী হলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারবেন কিনা। আরো জানাচ্ছেন আফরিন মৌ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাটকীয়তা। নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়েছিলেন প্রধান দুই প্রতিপক্ষ জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি, যদিও নির্বাচনে লড়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী বাইডেন। তবে নির্বাচনের আগে ক্রমাগত চাপ বাড়ছে ডেমোক্রেটিক প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। শারীরিক অবস্থা নিয়ে বেশ কয়েকবার তোপের মুখে পড়তে হয়েছে তাকে। 1/3 ডেমোক্রেট চাইছেন যাতে বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করেন। আবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে 81% ডেমোক্রেট সমর্থন করছেন। বাইডেন সেই সমীক্ষায় পেয়েছেন 78%। নির্বাচনের প্রার্থী পদ থেকেও তাকে সরানো নিয়ে শুরু হয় জল্পনা। বাইডেনের জায়গায় কামালা হ্যারিসকে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে জোর গুঞ্জন। এই আলোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে, কামালা হ্যারিস প্রার্থী হলে নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন কিনা। একাধিক জরিপের তথ্য অনুযায়ী বাইডেনের তুলনায় কামালার উপর মানুষের আস্থা বেশি। তাই যদি হয় তাহলে কামালা প্রতিপক্ষ ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপরও কামালাকে যথেষ্ট শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন। Міне жеңімпаздар финалға шыққан тағы да бір жарқын ойынымен бізді тәнті етеді। শুধু কাগজে কলমে নিষিদ্ধ দেশের 11টি খামারে ব্রাহ্মা গরু পালন। আমলামন্ত্রী সহ ক্ষমতাবানদের সহযোগিতায় ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। কোটা সংস্কারের দাবিতে আজ সকাল থেকে সারা দেশে বাংলা ব্লকের আপিল বিভাগের 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি আজ। পুলিশের চাকরি যেন আলাউদ্দিনের চেরাগ। ক্ষমতা খাতে 40 কোটি টাকা সম্পদ করেছেন সিলেট ডিবির পরিদর্শক জিয়ার অতিষ্ঠ স্থানীয়রা। এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ মন্ত্রিসভায় বঙ্গবন্ধু নাতনি টিউলিপ। লেবার সরকারি নতুন সিটি মন্ত্রী তদারকি করবেন আর্থিক সেবা খাত। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv।
ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।